শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। চেষ্টা করব খবরটা খুব বড় না করতে আর দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। চরম নৃশংসতার শিকার হয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনার। হত্যার পরে লাশ এমনভাবে খণ্ডিত করা হয়েছে যে বলতে গেলে মরদেহের কোনো অস্তিত্বই নেই, খণ্ডিত অংশও মিলছে না। আলামত ধরেই কলকাতায় ফরেনসিক পরীক্ষা চলছে এবং কিলিং মিশনে বিস্তারিত জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। নিশ্চিত করেছেন বন্ধু আখতারুজ্জামান শাহিনের মাস্টার মাইন্ড। কিলিং মিশনের প্রধান ছিল শিমুল ভুঁইয়া। জড়িত সন্দেহে সিয়াম নামেরও আরেকজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। আর সেখানকার সিআইডি জানিয়েছে স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড। নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা। সে তার বিরুদ্ধে আপনার ওই মানে মানে খুলনা, যশোর ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অস্ত্র অনেকগুলি মামলা আছে এবং সে হলো মূল সংগঠন হিসেবে কাজ করেছে। মানে যে মাস্টার মাইন্ড, তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই দুইটি বাসাতেই মানে অনেক দিন যাবতে প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দেবে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় যান 12 মে। সঞ্জীবা গার্ডেনে খুন করা হয় তাকে 13 মে। এরপর দিন আনারের খণ্ড বিখণ্ড মরদেহ সুটকেসে করে ফ্ল্যাট থেকে বের করা হয়, যা ভাড়া করা সাদা ক্যাবে তোলা হয় এবং সেই প্রাইভেট কার যেটিতে করে এমপি আনারের খণ্ডিত মরদেহ সরানো হয়। আর সিএম নামের একজনকে আটক করার পরে এই বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। মরদেহ সরানোর দায়িত্ব ছিল সিএমের। 30 এপ্রিল অনলাইন রেন্টালের মাধ্যমে ওই প্রাইভেট কারটি ভাড়া করা হয় আর বাংলাদেশের গোয়েন্দারাও এই বিষয়টি নিশ্চিত করে। সিয়াম তার আগে ভিতরে ছিল, যেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু মানে এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে তারা ওই 2 জন সিয়াম জাহিদ, ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। জিজ্ঞাসাবাদে গাড়ির চালক জানিয়েছে যে 14 তারিখ এক নারী ও 2 পুরুষকে ট্রলি ব্যাগ সহ এক্সেস মলের সামনে নামিয়ে দিয়েছেন। অন্যদিকে সিআইডির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দেখে তারা জানিয়েছেন যে নজরুল তীর্থের কাছে গাড়িটি 15 মিনিট দাঁড়িয়ে ছিল আর তখন মরদেহের কাটা অংশগুলো কোথায় ফেলা হবে তা নিয়ে মিটিং হয়। এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম সেটা এটাকে, অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। আমরা এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো। দেখতে পাচ্ছি আমাদের কলকাতার সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন আমাদের জন্য। সুকান্ত, 2 দেশের পুলিশই বলছে যে মরদেহ খণ্ড বিখণ্ড ছিল এবং সবগুলো অংশ আসলে পাওয়াও যায়নি। ফরেনসিকও তো হচ্ছে, আসলে কিসের ভিত্তিতে ফরেনসিক হচ্ছে বা যে কয়েক খণ্ড মরদেহ পাওয়া গেছে সেগুলোরই শুধু ফরেনসিক হচ্ছে কিনা সেটি জানাবেন। আর একটি বিষয়, মোটিভ সম্পর্কে কিছু জানতে পারলেন কিনা, কারণ আমাদের দেশে হচ্ছে ডিবি প্রধান হারুনুর রশিদ বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন আজ কিছু ঘন্টা 2 আগেই একটি সংবাদ সম্মেলন করে, কিন্তু হত্যার মোটিভ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ থানা পুলিশ কিংবা গোয়েন্দা কোনো তথ্য দিল কিনা? দেখুন, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সিআইডি যে তদন্ত শুরু করেছে তাতে ক্যাব ড্রাইভার এবং এই খুনে যিনি খণ্ড বিখণ্ড করেছিলেন সাংসদের দেহ, তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য কিন্তু উদ্ধার করেছেন ইতিমধ্যেই। যে এই যে আততায়ীরা কলকাতায় এসে গত 7ই মে থেকে অপেক্ষা করেছিলেন আনোয়ারুল আজিম আনার, তিনি কবে আসবেন তার জন্য, সেই সদর স্ট্রিটের হোটেল প্লাজাতে আজকে কিন্তু
তদন্তকারী আধিকারিকরা যান এবং দুজনের নাম কিন্তু সেখান থেকে রেজিস্টার থেকে পান। সেই দুজনকে কিন্তু ইতিমধ্যেই চিহ্নিত করেছেন, সেটা হচ্ছে মোস্তাফুর রহমান এবং ফয়জাল আলী সাজি। এরা দুজন 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই হোটেলে ছিলেন এবং যেদিন 13 তারিখে বরানগরে গোপাল বিশ্বাসের বাড়ি থেকে এমপি বেরোন, সোজা যান একটি ক্যাব ভাড়া করে এই সদর স্ট্রিটের এই হোটেল প্লাজাতে এবং সেখান থেকে এই ফয়জাল এবং আপনার কথা আমি শুনতে পাচ্ছি না সুকান্ত, দুঃখিত। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব আপনার সাথে কথা বলবার। ধন্যবাদ জানাচ্ছি। কোটচাঁদপুরের এক বাগান বাড়িতে ঈদ উল ফিতরের পর এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা করে আখতারুজ্জামান শাহীন। এলাকার মানুষের কাছে রহস্যময় সেই বাগান বাড়ি, যেখানে নিয়মিতই নারীসহ অপরিচিতদের আনাগোনা থাকে। এমপি আনার চোরাচালান, হত্যা, ইন্টারপোলের তালিকাভুক্তি সহ নানা অভিযোগে আলোচিত সমালোচিত থাকলেও এখন এ নিয়ে কেউই মুখ খুলছেন না। এমপি আনার হত্যাকাণ্ড এবং আখতারুজ্জামান শাহীনের বড় ভাই ও কোটচাঁদপুর পৌর মেয়র শহীদুজ্জামান সেলিম জানিয়েছেন, আপন ভাই হলেও খুব একটা যোগাযোগ নেই শাহীনের সাথে, আর আতঙ্ক ভর করেছে আনারপন্থী দলীয় নেতাকর্মীদের মধ্যেও। তবে রাজনৈতিক ভবিষ্যতের আগে আপাতত এমপি আনারের হত্যাকারীদের গ্রেফতারের দাবি তাদের। আমার মেয়ের বিয়ে ছিল গত এটা কি মাস, মে মাস, মানে গত মে মাসে না জুন মাসে বিয়ে হলো। ওই বিয়েতে দাওয়াতে আসছিল। আমি তো এটা কোনো রকমেই ভালোভাবে নিতে পারছি না। এই ধরনের জিনিসগুলো মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়া যায়ও না। তো আর ব্যক্তিগতভাবে আনার সাহেবের সাথে আমারও ভালো সম্পর্ক ছিল। এই যে হত্যা, এই হত্যাকাণ্ডটা আসলে মর্মান্তিক এবং দুঃখজনক। আমরা কালীগঞ্জের কেউই আশা করিনি যে আনারুল আজিম আনার এইভাবে নৃশংসভাবে খুন হোক। যারা এই ধরনের কর্মে অপকর্মে বা দুষ্কৃতকারীদেরকে গ্রেপ্তার 3 জন হয়েছে, আরও যে বাকিরা আছে বা তার মাস্টার মাইন্ড যারা, তাদেরকে এনে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার হোক। সৈয়দ আমানুল্লাহ শিহাব কিংবা ফজল মোল্লা বিভিন্ন সময় নানা নাম পরিচয় ধারণ করেছেন এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেফতার খুলনার ফুলতলার শিমুল ভূঁইয়া। একাধিক হত্যাসহ ডজন খানেক মামলার আসামি শিমুল একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিলেন বলেও কথিত আছে। স্বজন ও স্থানীয়রা বলছেন তিনি 2 যুগের বেশি সময় ধরে বাড়ি ছাড়া। অভিযোগ আছে শিমুলের বিভিন্ন অপকর্মে সহযোগিতার ভাই ইউপি চেয়ারম্যান শিপলু ভূঁইয়া ও আরেক ভাইয়ের ছেলে তানফির ভূঁইয়া। ও ডাক্তার দেখাতে যাবে, মেলাদিন ধরে অসুস্থ ছিল, হার্টের সমস্যা, খুলনায় গেছিল। পরে বলছিল যে ঢাকায় যাব ডাক্তার দেখাতে, ওই ডাক্তার বলে ঢাকায় দেখাতে কয়েছে, এই শুনেছি। তা কবে যে বেরোয় গেছে জানি না। মেয়েটা তো বাইরেই পড়াশোনা সবসময় করছে। আর হচ্ছে আর তানবীরের বড় ভাই যে একটু প্রতিবন্ধী, ও আর কাকু কাকি। আমরা এই পর্যায়ে ঝিনাইদহের কালীগঞ্জে যাব। দেখতে পাচ্ছি সহকর্মী আহমেদ নাসিম আনসারি অপেক্ষা করছেন। নাসিম, এই যে আলোচিত যে হত্যাকাণ্ড এবং আলোচিত এমপি, তিনি 2014, 18, 24 টানা অনেক বছরই আসলে সেখানে সাংসদ ছিলেন এবং তার যে ব্যক্তিগত জীবন আলোচিত সমালোচিত ছিল সমানভাবে। সেক্ষেত্রে এরকম একটি ঘটনার পর এলাকাবাসী যারা আছেন, স্থানীয় নেতাকর্মী যারা আছেন, তারা কি বলছে একটু জানাবেন। বৃষ্টি, আসলে এই ঘটনাটি ঘটছে এবং ঘটার পর থেকে যে ঘটনা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য, তার যে নেতা আনোয়ার আনার, তাদের নামে কখনো লাশ পাওয়া যায়নি, কখনো তার লাশকে কিছুক্ষণ আগে যে ঘটনাটি জানাজানি হয়েছে, যারা ডিবির থেকে যে বক্তব্য রাখা হয়েছে, তার লাশকে টুকরো টুকরো করা হয়েছে, সেখানে মশলা দিয়ে মাখানো হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো শোনার পর থেকে একে তো শোকে বিহ্বল ছিলই, সেই জায়গা থেকে তারা আরো বেশি কেন্দ্র করে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আরো বেশি তারা বিমর্ষদের এতটাই রাগ, এতটাই ক্ষোভ যে তাকে এইভাবে নৃশংসভাবে জীবন দিতে হলো। আমরা কিন্তু সকালের পর থেকে দুপুর পর্যন্ত খুব একটা নেতা কর্মীদের বা স্বজনদের কিছু পাইনি, কিন্তু এখন কিন্তু স্বজনরা কিন্তু কম বেশি করে, স্বজনরা না, তারা নেতা কর্মীরা তারা কিন্তু নিয়মিত ভাবে কিন্তু এখন কিন্তু তারা আসতে শুরু করেছে এবং বিকালের পর থেকে বেশ কিছু নেতা কর্মী জড়ো হয়েছে। তারা তাদের প্রত্যেকে বিমর্ষ অবস্থা। তারা আসলে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটছে তারা কিন্তু আলোচনা করছেন এবং
প্রত্যেকেই তারা মানে একেবারেই শোকার্ত অবস্থায় আছেন যে কিভাবে তাকে হত্যার সম্মুখীন হতে হয়েছে। এখন আসলে তাদের প্রত্যেকের কাছে দু একজনের সাথে কথা বলে যারা জানতে পেরেছে যে তারা চান যে আসলে যে মানুষটি প্রত্যেকের জানাজায়, উপজেলায় প্রত্যেকের জানাজায় অংশগ্রহণ করতেন, যিনি প্রায় 10,000-এর উপরে জানাজায় অংশগ্রহণ করেছে এমনকি তথ্য আছে, সেই মানুষটির জানাজা তারা করতে চান। তারা লাশটি একেবারে পূর্ণাঙ্গ লাশ চান, যেটা নিয়ে একটা ধোঁয়াশ তৈরি হয়েছে, আসলে তার লাশটা পাওয়া যাবে কিনা সেই জায়গা থেকে তার আত্মীয় স্বজন এবং প্রত্যেকেই চান যেন, আর যারা এর সাথে জড়িত আছে, যে মাস্টার মাইন্ড আখতারুজ্জামান, যার বাড়ি কোটচাঁদপুরে অলরেডি জানা গেছে যে ওখানে অবস্থান করে, তিনি আমেরিকান প্রবাসী, বছরে 4-5 বছর পর পর উনি মূলত দেশে আসেন, তারপরে আবার চলে যান। তার সাথে ব্যবসায়িকভাবে সম্পর্ক ছিল কিনা এটাও কেউ কিন্তু বলতে পারেনি অথবা স্বীকার করছে না এখনো পর্যন্ত। তো তবে তারা চান যে ঘটনার নেপথ্যের কারিগররা দ্রুত সামনে আসুক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুব দ্রুত বিচার হোক এবং লাশটি খুব দ্রুত দেশে আনা হোক। বৃষ্টি শুনছিলাম, অনেক ধন্যবাদ জানাচ্ছি নাসিম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতে নিহত ঝিনাইদহ 4 আসনের এমপি অপকর্মে জড়িত কিনা তা তদন্তে বেরিয়ে আসবে, আর তদন্ত শেষ হওয়ার আগে কিছুই বলা যাবে না। আওয়ামী লীগে অপরাধীদের কোনো ঠাঁই নেই মন্তব্য করেন ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের যুব ক্রীড়া উপকমিটির এক অনুষ্ঠানে সব কথা তিনি বলেছেন। জানালেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে, তবে তা প্রধানমন্ত্রী সামাল দিচ্ছেন। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো আছে বলেও তিনি দাবি করেন। তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিচ্ছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু 0 টলারেন্স। কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন না। এটা হলো সত্য, কিন্তু এটা তো প্রমাণ হতে হবে। এমপি আনারের হত্যা রহস্য উদ্ঘাটনে 2 দেশ সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এছাড়া ভারত বাংলাদেশে গোয়েন্দা ও পুলিশ প্রশাসন যৌথভাবেই হত্যাকাণ্ডের তদন্ত করছে, তাই তদন্তাধীন বিষয়ে এখনই কথা বলা ঠিক হবে না বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। দুপুরে প্রেস ক্লাবে ঢাকা নদী সম্মেলন প্রস্তুতি সভায় কথা তিনি জানান। কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিম বাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। কলকাতায় নিহত আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনা প্রমাণ করে দেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন চরম পর্যায়ে পৌঁছেছে। এতে কেবল সরকার ও সংসদেরই নয়, ভাবমূর্তি নষ্ট হয়েছে গোটা বাংলাদেশের। এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, এমপি আনার কিংবা জেনারেল আজিজের মতো আরও অনেকের অপকর্মের দায় সরকার এড়াতে পারে না। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, ক্ষমতাসীনদের ছত্রছায়ায় নানা অপকর্ম করছে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের জনপ্রতিনিধিদের এই চেহারা সারা বিশ্বে ছড়িয়ে গেল। কত বড় লজ্জাস্কর একটি বিষয় আমাদের জন্য। এটুকু জানা গেছে যে সে সন্ত্রাসের কারণে ইন্টারপোলের রেড অ্যালার্টে ছিল। এই ধরনের এত বড় একজন সন্ত্রাসীকে যে আওয়ামী লীগ নমিনেশন দিয়েছে, এতে রাজনৈতিক দলটারও চিন্তা চেতনার খোঁজ পাওয়া যায়। জেনারেল আজিজের অপকর্মের দায় শেখ হাসিনা সহ ডামি আওয়ামী সরকারের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শোক জানাতে ইরান দূতাবাসে রাখা শোক বইতে স্বাক্ষর করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে বিশ্বে যখন অভিজ্ঞ রাজনৈতিক নেতার প্রয়োজন, তখন তার মতো বিচক্ষণ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়। এটি বিশ্বের শান্তির জন্য হুমকির। আরও বলেছেন, বিশ্ব রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি এটি। রাইসির পরিবার, আত্মীয় স্বজন সহ ইরানের জনগণ যেন এই শোক কাটিয়ে উঠতে পারে, সেই প্রত্যাশা করেন বিএনপির এই নেতা। ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয়
নেতার এই হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া, এটা আন্তর্জাতিক বিশ্বের জন্যেই, শান্তির জন্যে এবং একটা সৌহার্দ্য স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ দাফনের প্রক্রিয়া চলছে। প্রেসিডেন্টের জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারে কার্যক্রম চলছে এবং দাফন কার্যক্রমে অংশ নিতে আগেই মাজারে উপস্থিত হন রাইসির পরিবারের সদস্যরা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের উচ্চ পদস্থ বেশ কয়েকজন কর্মকর্তাও অবস্থান করছেন মাজারটিতে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মরদেহ দাফন করা হচ্ছে তেহরানের প্রদেশের রেশ শহরের শাহ আব্দুল আজিম হাসানি মাজারে। রোববারের দুর্ঘটনায় নিহত বাকিরাও নিজ নিজ জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন। এর আগে বুধবার রাজধানী তেহরানের রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হয় রাইসিকে। তেহরান বিশ্ববিদ্যালয়ের লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট রাইসি সহ নিহতদের জানাজা। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যেটি এটি রয়টার্সের মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে। প্রেসিডেন্ট রাইসি সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের স্মরণে শোক পালিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে ইরানি দূতাবাসগুলোতে। লেবাননের রাজধানী বৈরুতের ইরানি দূতাবাসে খোলা হয়েছে শোক বই এবং রাইসি সহ নিহতদের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। লেবাননের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন দূতাবাসে কর্মকর্তারাও শ্রদ্ধা জানাচ্ছেন এবং ইরানের অন্যতম মিত্র ভেনেজুয়েলা ও চীনেও শোক চলছে। মান বাঁচানোর সাথে সিরিজ বাঁচানোর লড়াই আজ, আর সিরিজে টিকে থাকতেই যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ গ্রাউন্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়, যেখানে সব ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টাইগার ভক্তরাও তাই দেখার অপেক্ষায়। আর সিরিজের দ্বিতীয় টি-20তে যুক্তরাষ্ট্রের একই ভেন্যুতে একই সময়ে দুই দল খেলবে, কিন্তু যুক্তরাষ্ট্র যেখানে নামবে সিরিজ নিশ্চিত করতে, সেখানে সিরিজ বাঁচাতে চাইবে শান্তির দল। ভেন্যু আর সময় না বদলালেও ভাগ্য বদলাতেই একাদশে পরিবর্তন আনতে পারেন হাথুরুস সিংহে, তানজিদ তামিম ফিরতে পারেন, পরিবর্তন আসতে পারে বোলারদের মাঝেও। আমরা ভালো খেলিনি, সো নেক্সট ম্যাচে চেষ্টা করব আমরা একটা ভালো ম্যাচ খেলার, এবং প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে এবং আমরা সবাই জানি যে টপ অর্ডারদের আমাদের ভালো খেলতে হবে। আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব, সো ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করছে এবং হ্যাঁ, এই জায়গায় বেশ কিছুদিন ধরে আমরা খারাপ করছি, বাট আমি আশা করব যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করব। কদিন আগে হিউস্টনে এসেছিল ঝড়, আর সেই ঝড় যেন আরও একবার এসেছিল সিরিজের প্রথম ম্যাচে। যুক্তরাষ্ট্রের কাছে অপ্রত্যাশিত হারে হৃদয় ভেঙেছে টাইগার ভক্তদের, তবু তারা হাল ছাড়তে নারাজ। বলছেন ঠিকই শেষ দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করবে লাল সবুজের দল। পজিটিভ থাকার চেষ্টা করছি, আশা করছি বাংলাদেশ দল সামনে সবগুলো ম্যাচ জিতবে, ভালো খেলবে। নিজের দেশ বলে কথা, সো বাংলাদেশ দলের প্রতি শুভকামনা থাকলো, অবশ্যই ভালো খেলবে। বাংলাদেশ প্রথম ম্যাচ হেরেছে, আরো দুটো ম্যাচ বাকি আছে, সো আশা করছি ওই ম্যাচগুলো জিতবে এবং বাংলাদেশ টিমের কাছে আমার এই প্রত্যাশা হবে যে কনফিডেন্স নিয়ে খেললেই হবে। ঈদের আগে নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং সহ সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে রাজধানীর একটি হোটেলে যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তরের নতুন অ্যাপ স্মার্ট RJSC নিয়ে ওয়ার্কশপ ও অংশীজনের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, যে কোনো উপলক্ষে এলে একটি গোষ্ঠীর দাম বাড়াতে তৎপর হয়। নিত্যপণ্যের বাজার ঠিক রাখতে আসছে বাজেটে যাতে শুল্ক কর আরোপে মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রাখা হয়, সেজন্য জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন। আন্তর মন্ত্রণালয় বৈঠকের পরে আমরা এটার কারণ এবং কিভাবে আমরা আমাদের এই দ্রব্যমূল্যটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় মধ্যে রাখতে পারি এবং আগামী যে ঈদ আছে সেই ঈদের সময় যেন সকল পণ্যের সরবরাহটা আমরা বাজারে রাখতে পারি এবং দামও যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এই উদ্যোগ আমরা নিব।
ঈদ উপলক্ষে 13 থেকে 23 জুন পর্যন্ত নৌপথে বাল্ক হেড চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের আগেও পরের 3 দিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য ট্রাক ফেরি পারাপার হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভাপতিত্ব করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেছেন, নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতেই নানা উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়, আর ঈদের সময় ভাড়া যাতে বেশি নিতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারিও থাকবে। বাল্কহেড বন্ধ থাকবে, পণ্যবাহী যে সকল বন্ধ থাকবে। নৌ পুলিশের সঙ্গে আরো পর্যালোচনা করে এটা কিভাবে সংযোজন বিয়োজন করা যেতে পারে এটা আমরা পরবর্তী আরো সিদ্ধান্ত। আপাতত 13 থেকে 10 দিন করা হয়েছে, এটা আবার পুনর্নির্ধারণ হতে পারে। প্রতিনিয়তই দুর্বল হচ্ছে বাংলাদেশ ব্যাংক। স্বাধীন সংস্থা হিসেবে এটি আদৌ কার্যকর কি না তা নিয়ে সন্দেহ আছে, আর এমন প্রশ্ন উঠেছে সিপিডি আয়োজিত সেমিনারে। বক্তারা বলেছেন, একীভূত করে ব্যাংকিং সংকটের সমাধান আসবে না এবং সুশাসন নিয়ে জোরালো নির্দেশ আসতে হবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। গবেষকরা বলেছেন, শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাংক না, বেসরকারি ব্যাংকেও খেলাপি ঋণ বাড়ছে। এ সংক্রান্ত অসংখ্য মামলাও ঝুলে আছে, তাই তদারকি বাড়াতে আবারও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের পরামর্শ দেয় সিপিডি। খারাপ ব্যাংকের পরিচালকদেরকে সেখানে তাদের বলা হয়েছে 5 বছর পরে তারা আবার তাদের স্ব-আসনে প্রতিষ্ঠিত হতে পারবে। এটা কোন ধরনের নীতিমালা? আমি জানি না, এত ঘন ঘন সিদ্ধান্তের পরিবর্তন, এতগুলো সার্কুলার। আমি 4 বছর ছিলাম, সর্বগুণে এর 10 ভাগের 1 ভাগেও সার্কুলার বোধহয় আমি দেই নাই। এত ঘন ঘন সার্কুলার দিচ্ছে, কালকে এটা পরশুদিন হঠাৎ বলে না না এটা হবে না ওইটা। তার মানে কি পলিসির মেকিং ডিসিশন, পলিসি এত রং। সুশাসনটা কিভাবে কায়েম করতে চাই এই গাইডলাইন অন্তত থাকা উচিত। সেক্ষেত্রে ইনস্টিটিউশনগুলো ফ্রিডম, তাদের কাজ করার পরিধি এবং জবাবদিহিতা আমার মনে নিশ্চিত করার জন্য আমার মনে হয় এই জার্নি ম্যাপের মধ্যে অবশ্যই নতুন করে থাকা উচিত বলে মনে করি। তেল কমানোর জন্য আপনার অ্যাসেটগুলো অ্যাসেট ম্যানেজমেন্টে দিয়ে দেবে। আপনি বাংলাদেশ ব্যাংক দেখাবেন যে আমি আমার নন পারফর্মিং লোন 5% নিয়ে আসছি, সুতরাং আই এম ফুলফিলিং ইউর থিং, আই নিড মাই নেক্সট ট্রান্স। IMF, ওয়ার্ল্ড ব্যাংক এর এত চর্চা হয় এই দেশে। IMF এর 2-3 জুনিয়র অফিসার আছে, তাকে নিয়ে আমরা দৌড়াই পিছিয়ে পিছিয়ে, এর সঙ্গে দেখা করি, ওর সঙ্গে দেখা করি, ফরেন যে নিউজ এবং আমাদের মিডিয়া ভাইরা, প্লিজ ডোন্ট মাইন্ড, দে আর নট হোয়াট ডি ইউ মেক দেম। আপনারা তাদেরকে যা বানাচ্ছেন তারা ওটা নয়। শ্রম আইন লঙ্ঘন মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর ইউনূসের জামিন আগামী 4 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বেলা 11টা নাগাদ কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে যান তিনি। এ সময় সাথে ছিলেন আইনজীবী সহ সংশ্লিষ্টরা। পরে জামিন আবেদন করেন এবং ইউনূস বলেছেন, তাকে নিয়ে টানা হেচড়া করা হচ্ছে, এতে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। কোন রাগে তাকে হেনস্থা করা হচ্ছে তা তিনি নিজেই জানেন না। আর কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেছেন, বাংলাদেশের মর্যাদা নিয়ে সাজাপ্রাপ্ত আসামির কথা বলার কোনো এখতিয়ার নেই, তার উপরে বাংলাদেশের মর্যাদা নির্ভর করে না। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কী সেই রাগের কারণ সেটা আপনারা বিশ্লেষণ করুন। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ। 4 জুলাই আশা করি আমরা যদি সই হয়ে যায়, রায়ের কপি আমরা জাবেদা নকল দিতে পারবো, এবং জাবেদা নকল দিলেই আপিল শুনানি হতে কোনো অসুবিধা নেই। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে হওয়া লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এরই মধ্যে ঘূর্ণিঝড় রেমাল একাধিকবার গতিপথ পরিবর্তন করেছে এবং আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল ও কলকাতা মহানগরে আঘাত হানতে পারে। আগামী রোববার সন্ধ্যার পরে ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার গতিতে কলকাতায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। আর গতিপথ অপরিবর্তিত থাকলে কলকাতা শহরে ঝড়ের ব্যাপক প্রভাব পড়ার শঙ্কা আছে। এছাড়া এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতেও প্রচণ্ড গতিতে আঘাত হানতে পারে রেমাল। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। গাজায় মসজিদ ও হাসপাতাল লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব জায়গায় বাস্তুচ্যুত সাধারণ মানুষরা আশ্রয় নিয়েছিল।
উত্তরে দক্ষিণে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা, মধ্যাঞ্চলেও অবিরাম হামলা চলছে। ড্রোন, হেলিকপ্টার, বিমান থেকে বোমাবর্ষণ চলছে। নুসরাত ক্যাম্পে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে, বেশিরভাগই নারী ও শিশু। গাজা সিটির উত্তরেও ফাতিমা ছিল। উত্তরে দক্ষিণে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা, মধ্যাঞ্চলেও অবিরাম হামলা চলছে। ড্রোন, হেলিকপ্টার, বিমান থেকে বোমাবর্ষণ চলছে। নুসরাত ক্যাম্পে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে, বেশিরভাগই নারী ও শিশু। গাজা সিটির উত্তরেও ফাতিমা আল জাহরা মসজিদে বিমান হামলায় 16 জনের প্রাণ গেছে, যার মধ্যে 10 জন শিশু। টানা বোমাবর্ষণে বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত হয় আশপাশে আরও কয়েকটি ভবন। উত্তর গাজার আল আউদা হাসপাতালে এখনও অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। রাতভর হামলা হয়েছে। ইরনা এলাকায় আগুন ধরে যায় কয়েকটি মাছ ধরার নৌকায়ও। রাফায় অভিযান সীমিত করবে ইসরায়েল, যুক্তরাষ্ট্রকে অবগত করা হয়েছে নতুন এই পরিকল্পনা। বুধবার প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। দাবি করেছেন গত সপ্তাহে তার তেল আবিব সফরের সময় নেতানিয়াহু প্রশাসন নিশ্চিত করেছে রাফায় বেসামরিক ক্ষয়ক্ষতি ঠেকাতে তারা ব্যবস্থা নেবে। এরই মধ্যে সীমিত করা হয়েছে চলমান অভিযানের টার্গেট এবং গাজায় যুক্তরাষ্ট্রের তৈরি অস্থায়ী বন্দর দিয়ে 695 মেট্রিক টন খাদ্যপণ্য সহ ত্রাণ প্রবেশের কথাও জানিয়েছেন সুলিভান। বলেছেন দেইর আল বালা, আল মাওয়াসি ও খান ইউনিসে মানবিক সহায়তা পৌঁছে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার বহু সাংস্কৃতিক দূত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের সাবেক অধিনায়ক ছাড়াও আরও 54 জনকে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত আছেন 4 জন। রিয়েলিটি শো মাস্টার শেফ অস্ট্রেলিয়ার রানার আপ কিশোর চৌধুরী, তার বাবা কামরুল চৌধুরী এবং অস্ট্রেলিয়ার জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফার্মাসিস্ট শরুফ আফসারকে দূত হিসেবে নির্বাচিত করা হয়েছে। দেশটির ক্রিকেটে গতিশীলতার বৈচিত্র্য আনতে এমন সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া, যা অন্তর্ভুক্তিমূলক ক্রিকেট সম্প্রদায়কে উৎসাহিত করতে সহায়তা করবে। পুঁজিবাজারে মূলধনী মুনাফার উপরে কর আরোপ হবে না, কারণ এটির উপযুক্ত সময় এখন নয়। ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হলে ক্ষুদ্র বিনিয়োগকারী ধরে রাখা কঠিন হবে। সাক্ষাৎকারে সব তথ্য জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম। তার মতে ভালো কোম্পানি বাজারে আনতে বাজেটে কর হারের ব্যবধান বৃদ্ধি আর অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ থাকা উচিত। 2024-25 অর্থবছরের বাজেট পুঁজিবাজার বান্ধব হবে বলেও আশা বিএসইসির। সবচেয়ে স্পর্শকাতর যে বাজার সেটা হচ্ছে পুঁজিবাজার, যেখানে নিজের কিছু না অন্যের একটু এদিক ওদিক হলে, একটা খবর আসলে, একটা মিথ্যা গুজব ছড়ালো যেই মার্কেটে ইম্প্যাক্ট আসে, সেইখানে এই সময় এগুলো করাটা একদম সমীচীন হবে না। মার্কেটে ছোট্ট ছোট্ট বিনিয়োগকারী হয়তো 2 লাখ, 1 লাখ, 20,000, 50,000 টাকা যারা লাভ করে তাদের উপর ট্যাক্স ধরার তো ঠিক হবে না। তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারী আর তৈরিও হবে না, থাকবেও না। অভ্যন্তরীণ বাজার ধরে রাখার পাশাপাশি পণ্য রফতানিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী। বলেছেন শিল্পের কাঁচামালের জন্য নতুন বাজারের সন্ধান করতে হবে। দুপুরে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন সরকার নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা করছে, আর এবার রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেয়েছে 20টি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে ব্যবসায়ীদের কৃষি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুল শহীদ। বলেছেন কৃষি উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য থাকা সত্ত্বেও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও রপ্তানিতে অনেকটাই পিছিয়ে। মুক্তিযুদ্ধই শেষ নয়। যে মূল্যবোধ নিয়ে মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের প্রত্যাশা যেন পূরণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দুপুরে আগারগাঁয়ে মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট এনআইডি বিতরণ অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেছেন। মুক্তিযোদ্ধারা একসময় না থাকলেও পরবর্তী প্রজন্মের কাছে এই কার্ড আর্কাইভ হয়ে থাকবে, আর এটি বীরত্বের একটি স্মারক। সিএসি বলেছেন মুক্তিযুদ্ধ বেঁচে থাকে ইতিহাসের মাধ্যমে, শোষণ থেকে মুক্তি, গণতন্ত্রের চর্চা, নির্বাচন, এসবই মুক্তিযুদ্ধের অর্জন। মুক্তিযুদ্ধটাই শেষ নয়। যে চেতনা, যে মূল্যবোধ নিয়ে দেশমাতৃকার স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছেন,
তাদের একটা প্রত্যাশা ছিল, আমরা সেই প্রত্যাশার দিকে যেন এগিয়ে যেতে পারি। নরসিংদীর রায়পুরা উপজেলায় এক ভাইস চেয়ারম্যানের মৃত্যুর ঘটনায় সব পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। তৃতীয় ধাপে আগামী 29 মে রায়পুরা উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল। নির্বাচন কমিশন আজ এই সিদ্ধান্তের কথাও জানিয়েছে। স্বজন ও কর্মী সমর্থকদের অভিযোগ, গতকাল পাড়াতলী ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেল এবং তার অনুসারীদের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হন। তবে পুলিশের দাবি, গণসংযোগের সময় দুপক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়ায়, আর তখন গাড়ি থেকে নেমে দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন সুমন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। ময়মনসিংহের ত্রিশালে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর গর্তে পুঁতে রাখার ঘটনায় স্বামী আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকারও করেছে সে। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, অভাবের কারণে স্ত্রীর নামে বিভিন্ন সংস্থা থেকে ঋণ করে আলী হোসেন। এরপরে ঋণের টাকা পরিশোধ না করতে পারায় অপমান করে তাকে পাওনাদাররা। এতে ক্ষুব্ধ হয়ে স্ত্রী সন্তানদের হত্যার পর নিজেও আত্মহত্যার পরিকল্পনা করে, কিন্তু তাদেরকে হত্যার পর আর নিজে আত্মহত্যা করেনি। এরপরে এলাকা থেকে পালিয়ে গাজীপুরে আত্মগোপনে যায় এবং গতরাতে শ্রীপুরে অভিযান চালিয়ে আলী হোসেনকে গ্রেফতার করে ময়মনসিংহ ডিবি পুলিশ। এর আগেও একটি ধর্ষণ ও হত্যা মামলায় জেল খাটে আলী হোসেন। সাংসারিক যে বোঝা, ঋণগ্রস্ততা, এগুলো থেকে মুক্তি লাভের জন্য সে নিজেকে সে পরিবারের সদস্যদেরকে হত্যা করবে এবং নিজে আত্মহত্যা করবে। তার অংশ হিসাবে গত বৃহস্পতিবার রাত 10টার দিকে সে তার স্ত্রীকে ডেকে তুলে এবং ওন্না পেঁচিয়ে তাকে হত্যা করে। গাজীপুরের নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে যমুনা গ্রুপ এবং দুপুরে গাজীপুরের শফিপুরে যমুনা গ্রুপের স্পিনিং ডিভিশনে কনফারেন্স হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রতিষ্ঠানের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। বলেছেন, নুরুল ইসলাম ফাউন্ডেশন সবসময় মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে আর প্রতি বছরই এই কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন যমুনা গ্রুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শহীদুল ইসলাম ও স্পিনিং ডিভিশনের মহাব্যবস্থাপক লিয়াকত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্পিনিং ডিভিশনের জেনারেল ম্যানেজার সহ আরও অনেকেই। ক্লাস 5-এ আমি ভালো রেজাল্ট করেছি। এর পক্ষ থেকে আমাকে নুরুল ইসলাম ফাউন্ডেশন থেকে আমাকে এভাবে পুরস্কৃত করা হয়েছে। আমি এখান থেকে নুরুল ইসলাম ফাউন্ডেশন থেকে অনেক ভালো ভালো পুরস্কার পেয়েছি এবং এই যমুনা মিডিয়া জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা। পড়াশোনা করে ভালো চাকরি করে আপনাদের টেকবার করতে পারে। ঠিক আছে, তোমাদের এটা দিয়ে আমরা শুরু করলাম, এটা আমাদের একটা কন্টিনিউ প্রসেস এবং আমরা প্রতি বছরই এটা করে থাকবো ইনশাআল্লাহ। এবার ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আরও একটি এলাকা দখলের দাবি করল রাশিয়া। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মস্কোর দাবি, ক্লিশচিভকার একটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা, আর তখন বিভিন্ন জায়গায় ইউক্রেনের পাল্টা হামলা রুখে দেওয়ার দাবিও করে রাশিয়া। এর পাশাপাশি ইউক্রেনের 2টি গোলাবারুদের গুদামও ধ্বংস করেছে দেশটি, ভূপাতিত করেছে 34টি ড্রোন। এদিকে ইউক্রেনের দাবি, গত 24 ঘন্টায় অন্তত 105টি স্থানে যুদ্ধ হয়েছে দুপক্ষের। রাশিয়ার ছোড়া গাইডেড বোমা প্রতিহতে পশ্চিমাদের কাছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া সন্ত্রাসীদের এখন হামলার মূল অস্ত্রই হচ্ছে গাইডেড বোমা। কাজেই এখন ইউক্রেনের প্রয়োজন এসব বোমা প্রতিহতে অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশল। এই প্রযুক্তি ছাড়া যুদ্ধে নিজেদের সুরক্ষার আর কোনো বিকল্প নেই আমাদের কাছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের ঘোষণা দিয়েছেন সাবেক পদপ্রার্থী নিকি হ্যালি। রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের দীর্ঘদিন পর বুধবার প্রথমবারের মতো জনসম্মুখে আসেন নিকি। ওয়াশিংটনের হাডসন ইনস্টিটিউটে বক্তব্য দেন, ট্রাম্পকে সমর্থনের কথাও জানান। আর নিকি হ্যালি বলেছেন যে যুক্তরাষ্ট্রের জন্য প্রেসিডেন্ট বাইডেন একজন বিপর্যয়কর ব্যক্তি, আর তাই আগামী নির্বাচনে ট্রাম্পকেই তিনি সমর্থন করবেন। অনেকেই মনে করছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হতে ডোনাল্ড ট্রাম্পকে হঠাৎ করে সমর্থনের ঘোষণা দিয়েছেন তিনি। যত উদ্যোগই নেওয়া হোক না কেন, সমন্বিতভাবে কাজ করতে না পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব না। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, স্থানীয় প্রতিনিধিদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU-তে মিট দ্য রিপোর্টার্সে তিনি অভিযোগ করেন, যেসব সংস্থা রাস্তা খোঁড়াখুড়ি করছে তারাও দায়িত্ব পালন করছে না। জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে এবার আলাদা কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সমন্বয়বিহীনভাবে এককভাবে কোনো প্রতিষ্ঠান কোনো মন্ত্রণালয় এককভাবে সব কাজ করতে পারবে না। মস্কিটো নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, আর চিকিৎসার দায়িত্ব হলো হেলথ মিনিস্ট্রির। অতএব হেলথ মিনিস্ট্রি আক্রান্ত হলেই সে তাকে যেন সঠিক চিকিৎসা দিতে পারে, সেই জন্য আমাদের মধ্যে একটা সমন্বয়ের দরকার। নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 10 জন আহত হয়েছে আর গুলিবিদ্ধ 6 জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। সকালে চরাঞ্চল আলোকবালির খোদাদিলায় যুবলীগ কর্মী জাকির হোসেন আর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানিয়েছেন, সরকারি প্রকল্পের বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই 2 গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। এরই জেরে সকালে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। অন্তত 9 জন গুলিবিদ্ধ হয়, 1 জন টেটাবিদ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পিরোজপুরে পূর্বশত্রুতার জেরে গোলাম রসুল নামের এক যুবকের পা বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সকালে সদর উপজেলার টোনাবাজার এলাকায় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্থানীয় একটি রাস্তায় বালি ভরাট ও সুপারি বাগান বিক্রি নিয়ে গোলাম রসুল ও হাফিজুলের বিবাদ দীর্ঘদিনের। এরই জেরে সকালে গোলাম রসুলকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। ধারালো অস্ত্রের কোপে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় গোলাম রসুলকে খুলনা মেডিকেলে নেওয়া হয় এবং ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। জামালপুরে বোরো মৌসুমের ধান কাটা মারাই চলছে। দিনভর দল বেঁধে মাঠে ফসল কাটায় ব্যস্ত কৃষক শ্রমিকরা। চাষিরা বলছেন, একদিকে দাবদাহ, অন্যদিকে লোডশেডিংয়ের কারণে ঠিকমতো সেচ দিতে না পারায় ফলন কমেছে, আর বাজারেও ন্যায্য মূল্য মিলছে না। লোকসানের শঙ্কায় আছে কৃষক। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদনের আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শিগগিরই বাজার দর বাড়বে বলেও আশাবাদ কর্মকর্তাদের। এবার জেলায় প্রায় 1,30,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে আর লক্ষ্যমাত্রা 11,48,718 টন। বিদ্যুৎ না পাওয়ার কারণে ধানের অনেক ক্ষতি হয়েছে, ফলন বেশি একটা ভালো হয় নাই। 1 বিঘার মধ্যে কামলা নাকতেছে 20টা 10টা, তার মধ্যে 10টাতে আমরা 9,000 টাকা যাইতেই আছে, কার ফলন কেমনি থাকে। মাত্র কাটা হচ্ছে, কৃষক ঘরে তুলছেন কাঁচা ধান, তো এই মুহূর্তে হয়তোবা দাম কিছুটা কম হতে পারে, বাট কিছুদিন গেলে এই ধানের দাম বৃদ্ধি পাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিপীড়িত মানুষের অধিকার আদায় সংগ্রাম করে গেছেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। দুপুরে রাজধানীর সেডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশে আয়োজিত শান্তি ও সম্প্রীতির অগ্রদূত বঙ্গবন্ধু শীর্ষক আলোচনায় একথা জানিয়ে বলেছেন, জুলিও কুরির শান্তি পদক ছিল বিশ্ব মানবতার প্রতি বঙ্গবন্ধুর কর্মত্যাগ ও ভালোবাসার স্বীকৃতি। আলোচকরা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের মূলনীতিই ছিল বিশ্ব শান্তি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল সহ বিশিষ্টজনেরা। নতুন ডিজাইনে সড়কে নামানো হবে অটোরিকশা, আর সেই সাথে বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নীতিমালাও করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের মে দিবসে আলোচনার সভায় তিনি বলেছেন, দুর্ঘটনা রোধ, সড়কের নিরাপত্তায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি হালকা যান চালকদের জীবিকার বিষয়টিও দেখতে হবে, আর এসব কিছু বিবেচনায় নিয়ে নীতিমালা করা হবে বলেও জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের প্রদান করা 5 লাখ ওবিসি সনদ বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা আদালত। অনগ্রসর শ্রেণীভুক্ত মানুষকে সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ওই সার্টিফিকেট দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার 2010 সাল থেকে যেসব ওবিসি সনদ দিয়েছিল তা বাতিলের নির্দেশ দেওয়া হয় এবং রায়ে বলা হয়েছে, বাতিল হওয়া ওবিসি সনদ ব্যবহার করে কেউ এখন আর চাকরি নিতে পারবে না। নির্বাচনী জনসভা চলার সময় ভেঙে পড়ল মঞ্চ, মুহূর্তেই প্রাণ হারালেন অন্তত 9 জন। বুধবার এই দুর্ঘটনা ঘটেছে মেক্সিকোর উত্তরাঞ্চলের নুয়েভো লিওন শহরে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেজ ভাঙার ঘটনায় আরও 50 জন আহত হয়েছে। সিটিজেন্স মুভমেন্ট পার্টির নির্বাচনী জনসভা চলছিল স্থানটিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জনসভা চলাকালীন হঠাৎ করেই ঝড়ো হাওয়া শুরু হয়, ভিড় ঠেলাঠেলির মধ্যে স্টেজ ভেঙে পড়ে, অনেকেই চাপা পড়েন। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।